হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আবার দেখা করতে। আচ্ছা, এই চ্যানেলে বেশ কয়েকদিন ক্লাস আনতে না পারার জন্য খুব দুঃখিত আমি। এবং তোমাদের সঙ্গেও কোনো রকমের আলাপ আলোচনা নেই। আমি আজকে তোমাদের ক্লাস নিয়ে এসেছি এই জীবন বিজ্ঞান ক্লাস 10-এর উদ্ভিদ হরমোন বিষয়। আজকে এই উদ্ভিদ হরমোন কি, কোথা থেকে খরিত হয়, বিষয়টা কি, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে। তো আশা করি তোমাদের প্রত্যেকেই ক্লাসটি ভালো লাগবে এবং বেশ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। এবং তোমাদের মাধ্যমিকে যারা যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য এই সমস্ত টপিকগুলো থেকে কি কি ধরনের প্রশ্নগুলো হবে, কোন কোন ধরনের প্রশ্নগুলো করতে হবে, কিভাবে প্রশ্নগুলো আসে, বিভিন্ন রকম যে টপিকগুলো রয়েছে সেই জায়গা থেকে কি ধরনের প্রশ্নগুলো হতে পারে। যেমন আমরা আজকে উদ্ভিদ হরমোন পড়বো, তাই এই উদ্ভিদ হরমোন জায়গা থেকেই কি কি ধরনের প্রশ্ন, কি কি রকমের প্রশ্ন হবে। যেমন কয়েক বছর যদি আমরা একটু প্রশ্নগুলো ঘেটে দেখি, তাহলে কয়েক বছর ধরে আমাদের যে মাধ্যমিকের যে প্রশ্নের ধরন সেটা কিন্তু পাল্টেছে, অনেক রকম অনেকটাই পাল্টেছে। তো আমাদের বিষয়বস্তু সেম রয়েছে, কিছু নতুন এসছে, কিছু নতুন পুরনো গেছে। তো বিষয়বস্তু প্রায় সেমই রয়েছে, 98% বিষয়বস্তু সেমই রয়েছে, প্রায় প্রত্যেকটা বইয়ে পাওয়া যাবে। তো বিষয়বস্তু সেম, কিন্তু প্রশ্নের যে ধরন, অর্থাৎ পর্ষদ যেভাবে প্রশ্ন বানাচ্ছে, প্রশ্ন হচ্ছে কয়েক বছর থেকে, সেইভাবে পড়তে গেলে তোমাকে অবশ্যই কোয়ালিটি পড়া অবশ্যই দিতে হবে। কোয়ালিটি পড়া মিনস হচ্ছে তোমাকে ওই উপর উপর শুধুমাত্র জেনে রাখলাম, পড়ে রাখলাম, সেরকম কিন্তু তোমার পড়ে এখন কাজে নেই, কাজে লাগবে না। যদি তোমাদের রেজাল্ট ভালো করার ইচ্ছা থাকে, কিছু শেখার চাহিদা থাকে, তাহলে অবশ্যই এই যে তোমাদের ক্লাস রয়েছে এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের 100%, আমি বলবো 100% তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কাজে লাগবে। এবং সমস্ত ধরনের যে প্রশ্ন হয়, প্রশ্নের যে আলোচনাগুলো হয়, সেগুলো পড়াতে পড়াতে আমি অবশ্যই করে দেবো যে কি ধরনের প্রশ্নগুলো হবে। প্রশ্ন পড়াতে পড়াতে প্রশ্নগুলো আমি জিজ্ঞেসও করবো। ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো আজকে ক্লাসে শুরু করি। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। এবং এর আগেও অনেকবার বলা হয়েছে, চ্যানেলটি অবশ্যই, ক্লাসগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়াবে, দেখতে বলবে ক্লাসগুলো। এবং আশা করি তোমাদের সঙ্গে একটা ক্লাসের যে বন্ডিং সেটা অবশ্যই হবে, জানলাম। তো যাই হোক, চলো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন ব্যাপার। দেখো উদ্ভিদ হরমোনটা কি আসলে, উদ্ভিদ হরমোন ব্যাপারটা কি, উদ্ভিদ হরমোন কাকে বলে। তো এই উদ্ভিদ হরমোন হচ্ছে এক প্রকারের তরল পদার্থ, অর্থাৎ উদ্ভিদেও থাকে, শুধু উদ্ভিদের মধ্যে না, উদ্ভিদ এর মধ্যেও রয়েছে, আমাদের প্রাণীদের মধ্যেও রয়েছে। তো হরমোন হচ্ছে এমন একটা পদার্থ, ঠিক আছে, হরমোন হচ্ছে এমন একটা পদার্থ যেটা কি করে আমাদের উদ্ভিদের, প্রাণীদের সমস্ত দেহের ক্ষেত্রে সমস্ত রকম যে ক্রিয়াগুলো ঘটে। আর আমাদের দেহে তো অনেকগুলো কোষ, কোটি কোটি কোষ রয়েছে, অসংখ্য কোষ রয়েছে। তাই কোষে তো সব সময়, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে কিছু না কিছু ঘটতেই থাকে আমাদের দেহের মধ্যে। গাছেদের দেহের মধ্যেও তাই ঘটে, উদ্ভিদের দেহের মধ্যেও তাই ঘটে, কিছু না কিছু ঘটতেই রয়েছে। এই যে ঘটনাগুলি ঘটতেই থাকে, এই ঘটনাগুলি ঘটার সময় সেগুলোকে তো নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ বিক্রিয়াগুলি যে ঘটে, একটা বিক্রিয়াগুলিকে দেখাশোনার জন্য বা বিক্রিয়াগুলি সঠিকভাবে ঘটার জন্য কিছু না কিছু একটা কেউ না কেউ থাকতে হবে। তো এই হরমোনটা হচ্ছে সেই জিনিসটা, যাকে বলছে যে জৈব রাসায়নিক পদার্থ। অর্থাৎ উদ্ভিদের মধ্যে বা প্রাণীর মধ্যে এমন একটি পদার্থ হচ্ছে যারা বিভিন্ন রকম প্রক্রিয়ায় সাহায্য করে, সহায়তা করে, কিংবা নিয়ন্ত্রণ করে বিভিন্ন বিক্রিয়াগুলিকে। তো এমন একটি জৈব রাসায়নিক পদার্থ যেটা দেহের মধ্যে একটা বিশেষ জায়গা থেকে খরিত হয়। ঠিক আছে? যে হরমোন হচ্ছে একটা কি, যে বিশেষ জায়গা থেকে, বিশেষ কোষ সমষ্টি থেকে খরিত হয়। এবং বিভিন্ন যে দেহ তরল রয়েছে, যেমন গাছেদের মধ্যে জল রয়েছে যারা পুরো দেহের মধ্যে ছড়ায়, তাই তো? পাতা, ফুল, ফল, মূল থেকে শুরু করে কাণ্ড, পাতা, ফুল, ফল, এই সমস্ত অংশে এই জল ছড়ায়। তো জলের মাধ্যমে কি করে হরমোনগুলি একটা জায়গা থেকে অন্য একটা জায়গা সে বিস্তার লাভ করে বা ছড়িয়ে পড়ে বা ছড়ায়। এবং সেখানে দুটো প্রক্রিয়া ঘটে জল বাহিত হওয়ার, একটাকে জাইলেম প্রক্রিয়া বলে, আর একটাকে ফ্লেম প্রক্রিয়া বলে। তো জাইলেম বা ফ্লেম প্রক্রিয়ার মাধ্যমে জলের সাহায্যে, জলের সঙ্গে মিশে তারা বিভিন্ন স্থানে যাবে, যাবতীয় কাজ করবে, এবং কাজের পর এই হরমোনগুলো কাজের পর কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে।
অর্থাৎ কাজের পর আবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই হরমোনগুলি নষ্ট হয়ে যাবে, কিন্তু আবার ওই জায়গাতে অন্য কোনো হরমোন, মানে ওই একই সেম টাইপের হরমোন আবার গিয়ে কাজ করবে। এইভাবেই প্রক্রিয়াটা প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে কি হয়, চলতেই থাকে। ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে উদ্ভিদ হরমোন কোন কোন কাজগুলি করে। উদ্ভিদ হরমোন বিষয়ে চলে আসি। উদ্ভিদ হরমোন কোন কোন কাজগুলি করে, উদ্ভিদ হরমোনের কি কি কাজ রয়েছে, উদ্ভিদ হরমোন কোথায় কোথায় থাকে। তো উদ্ভিদ হরমোন থাকে আমাদের কি হয়, গাছেদের মধ্যে যে তরুণ ভাজক কলা রয়েছে, অর্থাৎ গাছের মধ্যে যে কলা রয়েছে, ওই গাছের মধ্যে কোষ কলা রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে। তাহলে গাছেদের মধ্যে যে কলাগুলি রয়েছে সেখানে কি করে, আহ জমা থাকে এবং সেখান থেকে পরিত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গাছেদের বিভিন্ন কাজগুলি করবে। যেমন ফুল ফোটানো, ফল পাকানো, কাণ্ডের বৃদ্ধি, আহ মূলের বৃদ্ধি, কিংবা শাখা প্রশাখা বৃদ্ধি, বীজ, নতুন বীজ, বা নতুন বীজ থেকে নতুন গাছ সৃষ্টি, যাকে আমরা অঙ্কুরোদ্গম বলে থাকি। এই সমস্ত কিছুর পেছনে কি রয়েছে, হরমোন অবশ্যই পাওয়া যাবে। হরমোন রয়েছে। তো হরমোনের আবিষ্কারটা শুরু হলো কখন থেকে? তো অনেক বছর আগে, প্রায় বলছে 1881 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী ছিলেন। 1881 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ডারউইন। এই ডারউইন কি করেছিলেন, এই তিনি তিনি চেষ্টা করেছিলেন বলা যে গাছেদের বা প্রাণীদের মধ্যে এমন একটি জিনিস রয়েছে, এমন একটা পদার্থ রয়েছে যেটা কি করে না, তাদের সমস্ত রকম প্রক্রিয়া বা দেহের যাবতীয় কাজগুলিকে, যাবতীয় ক্রিয়াগুলিকে, দেহের মধ্যে ঘটা বা ঘটে চলা যাবতীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে কাজ করে এই হরমোন। তবে সেই সময় খুব একটা উন্নত পরিবেশ না পাওয়ার কারণে সেই ব্যাপার নিয়ে বা সেই জিনিসটা নিয়ে খুব একটা ব্যাখ্যা করতে পারেনি। তারপরে যার মুখ থেকে বা যাদের থেকে ব্যাখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে 1905 সাল। 1905 সালে বেলিস এবং স্টার্লিং বলে বেলিস ও স্টার্লিং বলে দুইজন বিজ্ঞানী, বেলিস এবং স্টার্লিং বলে দুইজন বিজ্ঞানী, তারা কি করলো এসে, তারা এই হরমোন শব্দটা বা হরমোন কথাটাকে আহ, ব্যাখ্যা করলেন বা হরমোন জিনিসটাকে ব্যাখ্যা করলেন। তবে প্রথম প্রথম একে হরমোন বলা হতো না, একে বলা হতো হরমাও। হরমাও, যার বাংলা শব্দ করতে গেলে আমরা পাবো জাগ্রত। হরমাও, যার বাংলা শব্দ করতে গেলে, বাংলা মানে করতে গেলে আমরা পাবো জাগ্রত করা। তাহলে হরমাও শব্দের অর্থ হচ্ছে কি, জাগ্রত করা। জাগ্রত করা অর্থাৎ জাগিয়ে তোলা। মেন ব্যাপার হচ্ছে ধর্মাও বা বাংলা মানে হচ্ছে কি, জাগিয়ে তোলা বা জাগ্রত করা। তো এই সমস্ত কিছু নিয়ে খুব একটা তোমাদের প্রশ্ন টশ্ন হবে না, জাগ্রত করা, হরমাও এইসব নিয়ে খুব একটা কথা আসবে না। আচ্ছা, যাই হোক, তো এরপরে আমাদের যে বিষয়টা যেমন জানতে হবে যে উদ্ভিদ হরমোন কি কি কাজ করে। তো উদ্ভিদ হরমোন কি কি কাজ করে, কি কাজ করে, কি করে, কি করে না, এই সমস্ত কিছু পড়ার সঙ্গে সঙ্গে আমরা হরমোনের যে প্রকারভেদ আছে তাতে সেই কাজগুলি আলোচনা আমরা করে নেব। তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে এই উদ্ভিদ হরমোনের এই যে আবিষ্কার, সেটা এখানে শেষ হচ্ছে না, 1905 সালে শেষ হচ্ছে না। আরেকজন বিজ্ঞানী আসে, বিজ্ঞানী ওয়েন্ট, যেটা কি করে 1928 সালে বিজ্ঞানী ওয়েন্ট বা বিজ্ঞানী ভেন্ট উচ্চারণ করা হয় মাঝে মাঝে, সে কি করে, উদ্ভিদের একটি হরমোন যাকে বলে অক্সিন, উদ্ভিদের একটি হরমোন যাকে বলা হয় না অক্সিন, এই অক্সিন হরমোনের আবিষ্কার করে ফেললেন। কে করে ফেললেন? বিজ্ঞানী ভেন্ট বা ওয়েন্ট, 1928 সালে। এবং তিনি এটাও বললেন যে অক্সিন হরমোন কি কি কাজ করে না করে। তো অক্সিন হরমোনের যে বিভিন্ন বিভিন্ন কাজগুলি রয়েছে সেটা আমরা পড়বো ধীরে ধীরে। তো অক্সিন হরমোন কি কি কাজ করে না করে সেগুলো তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তো আমরা চলে আসবো এই হরমোনের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। দেখো, হরমোনের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা কিন্তু আহ, যে সংজ্ঞা রয়েছে তাতে মোটামুটি আমরা পেয়ে গেছি। যে প্রথম হচ্ছে উৎস, কোথায় থাকে। তো হরমোনগুলি গাছেদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে মূলত উদ্ভিদের ক্ষেত্রে মূলত এরা তরুণ ভাজক কলার কোষে থাকে। মেন কথা, শেষ কথা জানি যে ভাজক কলার কোষে থাকবে, এটা হচ্ছে উৎস তার। ঠিক আছে। এবার উৎসের পর 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কি পরিবহনের ধরন। পরিবহন, ঠিক আছে। তো পরিবহন কি করে হচ্ছে? পরিবহন মানে হরমোনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, কিভাবে যাবে। অর্থাৎ হরমোনগুলি সব জায়গায় সবসময় ছড়িয়ে ছিটে থাকে না, একটা বিশেষ জায়গাতে থাকে। তো বিশেষ জায়গাতে থেকে অন্য জায়গায় যাবে, কিভাবে যাবে? আমার এখানে হরমোন আছে, যাবে মাথায়, তাহলে কিভাবে যাবে? যাওয়ার তো একটা প্রসেস লাগবে, একটা পদ্ধতি লাগবে, কেউ একটা মাধ্যম হবে। আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তো আমাকে তো অন্য জায়গায় যেতে গেলে তো কোনো একটা আহ, বাহন আমার লাগবে, ঠিক আছে না? বহন পদ্ধতি লাগবে, বাহক লাগবে। তো
তো ওরকম এখানে যে বাহক থাকে সেটা হলো একমাত্র জল গাছেদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে রক্ত, সেটার ব্যাপারে আমরা পড়বো। তো গাছের ক্ষেত্রে যে বাহন বা বহন যে পদ্ধতি বা যার মাধ্যমে বহন ঘটে সেটাকে বলা হচ্ছে কি জল। জলের মাধ্যমে জলের সঙ্গে মিশে হরমোনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে বেড়ায়। এবং জল যখন এক জায়গা থেকে অন্য ছড়াচ্ছে, অর্থাৎ গাছের মধ্যে জলগুলি মূল থেকে শুরু করে, ধরে নিই এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা হচ্ছে গাছ। তাহলে এই গাছটি যখন মূল থেকে যখন গাছটি জল উপরের দিকে ওঠে, তখন দুটো প্রক্রিয়া ঘটে। একটাকে বলা হচ্ছে কি ফ্লোয়েম প্রক্রিয়া, একটাকে বলা হচ্ছে ফ্লোয়েম, আর একটাকে বলা হয় জাইলেম। তো জাইলেম আর ফ্লোয়েম প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, সে হরমোনগুলো যখন জলে মিশবে তখন আবার একটা প্রক্রিয়া চলে আসে যাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তো ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে জাইলেম ফ্লেম বাহিকার মাধ্যমে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করে, ছড়ায় এবং যাবতীয় কাজগুলি করে বেড়ায়, মানে করে। ঠিক আছে, কি কাজ সেটা আমরা প্রত্যেকটা হরমোন ব্যাপারে আবারও আলোচনা করব। 3 নম্বর হচ্ছে কাজ কি করে। তো কাজ বিভিন্ন রকম বলা হয়ে গেছে, যেমন ফুল ফোটানো, আহ ফুল ফোটানো থেকে শুরু করে, অর্থাৎ এক গাছের বৃদ্ধি থেকে, বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হচ্ছে সেইখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গাছের মধ্যে সমস্ত রকম প্রক্রিয়াতে কাজ করে কে, এই উদ্ভিদ হরমোন। ঠিক আছে, একদম অঙ্কুরোদ্গম থেকে শুরু করে একটা গাছ যখন জন্ম নিচ্ছে সেইখান থেকে শুরু করে একদম বড় হতে হতে মৃত্যু পর্যন্ত যে সকল কাজগুলি করে সেটাকে বলা হচ্ছে কি আহ উদ্ভিদ হরমোন করে থাকে। যেমন কি অঙ্কুরোদ্গম ঘটানো, যেটাকে অঙ্কুরোদ্গম ঘটার সময় আরেকটি ঘটনা ঘটে যেটাকে বলা হয় কি সুপ্ত দশা। সুপ্ত দশা ঘটায় এই অঙ্কুর উদ্ভিদ হরমোন। তার সঙ্গে বীজ থেকে যখন নতুন চারা গাছ এলো, সেই চারা গাছ বৃদ্ধি হবে হরমোনের জন্য। সেই ডালগুলি শক্ত হবে, মোটা হবে, বড় হবে, বেড়ে উঠবে, সেটা হচ্ছে হরমোনের জন্য। শাখা প্রশাখা হবে, বৃদ্ধি ঘটবে, ডালের বৃদ্ধি হবে, সেটা হচ্ছে হরমোনের জন্য। এবং তাতে ধরবে, ফুল ফুটবে, ফল পাকবে, সেই সমস্ত কিছু উদ্ভিদ হরমোনের কারণে। মুকুল আসে, সেই সমস্ত কিছু উদ্ভিদ হরমোনের কারণে। এবং উদ্ভিদ হরমোন কাজের পর কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, এটা আমরা পড়েছি। উদ্ভিদ হরমোন কাজের পর কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। কাজ কার জন্য ধ্বংসপ্রাপ্ত হবে, তারা ধ্বংস করবে বিভিন্ন রকমের উৎসেচক। গাছের মধ্যে থাকে বিভিন্ন রকমের উৎসেচক, অর্থাৎ মনে রাখতে হবে যে হরমোনগুলি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, হরমোনগুলি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। তো এই গেল আমাদের হরমোন বিষয়। ঠিক আছে, এই হরমোনের আমরা যেটা পড়বো সেটা কি, উম হরমোন উৎস পড়লাম, সংজ্ঞা পড়লাম, হরমোন কি কে আবিষ্কার করলো সেটা পড়লাম। তাহলে এতগুলো টপিক থেকে আমাদের কি প্রশ্ন করবে, এতগুলো টপিক থেকে আমাদের কাছে প্রশ্ন করবে এই যা যা পড়লাম যে হরমোন ক্রিয়ার পর কি হবে। সংজ্ঞার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, সংজ্ঞা লাইন তুলে দেবে যে হরমোনগুলি কোথায় থাকে, হরমোনগুলি কোন কোন কাজ। এবার যে জিনিসগুলো আমরা পড়বো সেটা হচ্ছে বিশাল ব্যাপার। মানে এই জিনিসগুলো আমাদের পড়তেই হবে, জানতেই হবে, মনে রাখতেই হবে। অর্থাৎ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোনকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ হরমোনকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেই 4 ভাগে? যার মধ্যে একটাকে বলা হচ্ছে প্রাকৃতিক হরমোন। উদ্ভিদ হরমোনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রাকৃতিক একটাকে বলা হয় প্রাকৃতিক হরমোন। ঠিক আছে, 2 নম্বর রয়েছে আমাদের কৃত্রিম হরমোন। 2 নম্বর হচ্ছে কৃত্রিম হরমোন। 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর রয়েছে প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন। এবং 4 নম্বর রয়েছে আমাদের কাছে গ্যাসীয় হরমোন। 4 নম্বর রয়েছে আমাদের কাছে গ্যাসীয় হরমোন। এবার এতগুলো হরমোন থেকে আমাদের কোন কোন হরমোনগুলো পড়তে হবে, দেখো আমাদের আলোচ্য বিষয়ে প্রাকৃতিক আর কৃত্রিম ব্যাপারে কিন্তু রয়েছে। বাকিগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয়ে কিন্তু আলোচনা করা হয়নি, তবে আমাদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনটায় কি বলা হচ্ছে। ঠিক আছে, যেমন প্রাকৃতিক হরমোন ব্যাপারে তো আমরা বিস্তারিত পড়বো। তাছাড়া প্রাকৃতিক হরমোনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে কি অক্সিন হরমোন। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে অক্সিন হরমোন। 2 নম্বর রয়েছে জিব্রেরেলিন। জিব্রেরেলিন।
জিবেরেলিন হরমোন। আর 3 নম্বর রয়েছে সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, 3 নম্বর রয়েছে সাইটোকাইনিন। কৃত্রিম হরমোন রয়েছে অনেকগুলা, যেমন আইবিএ, ঠিক আছে, আইপিএ, NAA, এরকম অনেকগুলো কৃত্রিম হরমোন কিন্তু পাওয়া যায়। যাই হোক, তো আমাদের প্রকল্পিত হরমোন যেটা রয়েছে, প্রকল্পিত হরমোন যারা মনে রাখবে ফুল ফোটাতে সাহায্য করে প্রকল্পিত হরমোন, যারা একটা হচ্ছে ভার্নালিন, ভার্নালিন, আর একটা হচ্ছে ফ্লোরিজেন, ভার্নালিন এবং হচ্ছে একটা ফ্লোরিজেন। ঠিক আছে, গ্যাসীয় হরমোন একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে ইথিলিন। যারা লেখার বা নোট করা তারা অবশ্যই নোট করবে এবং ভিডিও থামিয়ে তোমরা নোট করে নিতে পারো। এবার যেটা জানবো সেটা হচ্ছে অক্সিন হরমোন সম্পর্কে। অক্সিন হরমোন সম্পর্কে কি কি জানা আছে, কি কি জানতে হবে, কি কি পড়ার আছে, সেটা আমাদের দেখে নিতে হবে। অক্সিন হরমোন বিষয়ে আমাদের কাছে যে বিষয়গুলো জানতে হবে, দেখো অক্সিন হরমোন কি থেকে আসলো। অক্সিন হরমোনের আবিষ্কার থেকে সেটা আমরা জেনেছি। অক্সিন হরমোন আবিষ্কার থেকে বিজ্ঞানী হোয়েন্ট কত সালে করেছিল? 1928 সালে। এবং এটাকেই বলা হয় প্রথম উদ্ভিদের প্রথম আবিষ্কৃত হরমোন। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদের যদি বলা হয় উদ্ভিদের প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি, তখন বলতে হবে অক্সিন হরমোন। তবে অক্সিন যে নামটা, সেটা অক্সিন প্রথমে ছিল না, সেটা নেওয়া হয়েছে গ্রিক শব্দ অক্সেইন থেকে। ঠিক আছে, কি থেকে? অক্সেইন থেকে এর নামটা নেওয়া হয়েছে, অক্সেইন। এই অক্সেইন থেকে যে নামটা নেওয়া হয়েছে, যেটা গ্রিক শব্দ, যার অ্যাকচুয়াল মানে হচ্ছে, বাংলা মানে করতে গেলে আমরা পাবো বৃদ্ধি করা। এই অক্সেইন থেকে কথা এসছে অক্সিন। অক্সেইন থেকে কথা এসছে কি? অক্সিন। তাহলে অক্সেইন যার বাংলা হচ্ছে বৃদ্ধি করা। তাহলে আমরা বলতেই পারি যে অক্সেইন থেকে যখন অক্সিন কথাটা এসছে, সেটা তার যে মেন কাজ, প্রধান কাজ, সেটা হচ্ছে একই, অর্থাৎ বৃদ্ধি করা। তাহলে অক্সিন হরমোনের প্রধান কাজ কি? সেটা হচ্ছে কি? বৃদ্ধি করা। এবং এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। প্রথম আবিষ্কৃত প্রথম আবিষ্কৃত হরমোন। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? এটা হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন এর সংজ্ঞা কি, কোথায় রয়েছে, আবার কি কি রয়েছে? দেখো, অক্সিন হরমোন এটা তার প্রচলিত নাম। অক্সিন হরমোন, প্রত্যেকটা হরমোনের একটা প্রচলিত নাম রয়েছে। ঠিক আছে, এছাড়া প্রত্যেকটার একটা রাসায়নিক নাম রয়েছে। অক্সিন হরমোনের যে রাসায়নিক নাম, সেটা হচ্ছে কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যার শর্ট ফর্ম হচ্ছে IAA, যার পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কার পুরো নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে IA এর পুরো নাম। এবং IAA টা কি? IAA হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম। ঠিক আছে, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? তাহলে বলতে হবে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সংজ্ঞাতে আসি। দেখো, অক্সিন হরমোন কি করে, কোথায় রয়েছে, এটাই তার সংজ্ঞা, আর কিছু না। সংজ্ঞাটা হচ্ছে অক্সিন হরমোনের উৎস, অক্সিন হরমোন কোথায় থাকে, অক্সিন হরমোনের মেন কাজ কি, এবং অক্সিন হরমোনের কোন বর্গযুক্ত বা কোন গ্রুপযুক্ত, এবং কি কি রয়েছে এর মধ্যে। দেখো, অক্সিন হরমোন যেহেতু একটা রাসায়নিক নাম, রাসায়নিক পদার্থ, তাহলে তো অবশ্যই এর মধ্যে রাসায়নিক উপাদান আছে, তাই না? রাসায়নিক, যেহেতু এটা রাসায়নিক পদার্থ, তাহলে অবশ্যই এর রাসায়নিক কিছু উপাদানও তো রয়েছে। রাসায়নিক উপাদানগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো তো রাসায়নিক পদার্থ। তো রাসায়নিক পদার্থ যখন থাকবে, তার মানে এই এই অক্সিন হরমোনের রাসায়নিক পদার্থ আছে। তো রাসায়নিক পদার্থগুলো কি কি আছে? তবে 4টে রাসায়নিক পদার্থ রয়েছে। কি কি? কারণ এই যে জিনিসগুলো বলা হচ্ছে, এটা কিন্তু সংজ্ঞারই পার্ট। অর্থাৎ সংজ্ঞা তোমাকে আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করলেও তোমাকে অনেকগুলো জিনিস আবার সংজ্ঞা করতে গিয়ে হয়ে যাচ্ছে। কি কি হয়ে যাচ্ছে? সংজ্ঞা করতে গিয়ে পাচ্ছ তুমি তার উৎস, ঠিক আছে, পেয়ে যাবে। তার কি কি উপাদান আছে, সেটা পেয়ে যাবে। মেন উপাদান কি, সেটা পেয়ে যাবে। কোন বর্গযুক্ত, কোন গ্রুপের, সেটা পেয়ে যাবে। আর কি কি পাবে? আর পেয়ে যাবে যে এই হরমোনটির মধ্যে কি কি আর রয়েছে। তাহলে এই যে
অক্সিন হরমোন তাতে রয়েছে 4টে উপাদান: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন এবং নাইট্রোজেন। তো সংকেত কোনোদিনই আসবে না, অনেক বই সংকেত পেয়ে যাবে অক্সিন হরমোনের সংকেত কি, তো সংকেত আর কোনোদিন আসবে না। C10H9O2N কোনোদিন সংকেত আসবে না। তো সংকেত তোমার জানার কোনো দরকার নেই। তো শুধু তোমাকে মনে রাখতে হবে কি কি উপাদান আছে। রাসায়নিক উপাদান যেগুলো রয়েছে তার মধ্যে মেইন হচ্ছে তোমার এই নাইট্রোজেন। কি উপাদান? নাইট্রোজেন। রাসায়নিক যে উপাদানটা রয়েছে, রাসায়নিক উপাদানের মধ্যে নাইট্রোজেনটা হচ্ছে বেশি চর্চা। বাকিদের নিয়ে খুব চর্চা হয় না। কেন হয় না? নাইট্রোজেনটা নিয়ে বেশি চর্চা হবে। কেন হবে চর্চা? তো নাইট্রোজেন যে উপাদানটা উদ্ভিদের সমস্ত হরমোনে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে? উদ্ভিদের সমস্ত হরমোনে থাকে না। ওই জন্য এখানে চর্চা বেশি। তো চর্চা কোথায় কোথায় বেশি এটাও দেখবো আমরা। ঠিক আছে? তো সেটাও আমরা দেখবো। তাহলে অক্সিন হরমোন মেনলি কোথায় কোথায় থাকে, তার উৎস কি? অক্সিন হরমোন কোথায় কোথায় থাকে, তার উৎস কি? তো অক্সিন হরমোনের উৎস হচ্ছে, প্রথমত উৎস হচ্ছে যে অগ্রস্থ কাণ্ড আর মূলের অগ্রস্থ ভাজক কলাই। অর্থাৎ কাণ্ড আর মূল জড় তার সামনের দিকে ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, যেখান থেকে বিভাজিত হয়ে কোষগুলি ধীরে ধীরে সেই অঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে। কাণ্ডের বৃদ্ধি হচ্ছে এবং মূলের বৃদ্ধি হচ্ছে। তো যে জায়গা থেকে সে বেড়ে উঠছে সেইটাকে বলা হচ্ছে অগ্রভাগ। তাছাড়া আরো অনেক রকম জায়গায় রয়েছে যে যে জায়গাগুলি বৃদ্ধি পাচ্ছে, যেমন পাতা রয়েছে। ঠিক আছে? অর্থাৎ যে পাতাগুলো গজাচ্ছে। এক কথায় তোমাকে মনে রাখতে হবে যে বর্ধনশীল অঙ্গে অক্সিন হরমোন কোথায় রয়েছে? অক্সিন হরমোন রয়েছে এক কথায় বর্ধনশীল অংশে। ঠিক আছে? তাহলে উৎস কি? উৎস হচ্ছে অগ্রস্থ মূল আর কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, বর্ধনশীল অংশে। কিংবা আমরা বলতে পারি যে আর যে জায়গাগুলো বৃদ্ধি পায়, বর্ধনশীল অংশ সেই জায়গাতে এই হরমোনের প্রধান কাজ কি? মানে সংজ্ঞাতেই এই ইত্যাদি জায়গায় থাকে, যারা যে জিনিসটা যে উপাদানটা না নাইট্রোজেন যুক্ত, এক প্রকারের অ্যাসিড ধর্মী। ঠিক আছে? এই যে এখানে পেয়েছি আমরা অ্যাসিড ধর্মী, ইন্ডল বর্গযুক্ত বা ইন্ডল গ্রুপের অ্যাসিড ধর্মী, এবং যারা বৃদ্ধিতে ত্বরান্বিত করে, যারা বা যাদের প্রধান কাজ হচ্ছে বৃদ্ধি ঘটানো, যার প্রধান কাজ হচ্ছে বৃদ্ধি ঘটানো, সেই উৎসকে বা সেই উপাদানটাকে বলা হচ্ছে কি? অক্সিন হরমোন। এই গেল আমাদের বিষয়। তাহলে অক্সিন হরমোনের সংজ্ঞাতে আমরা উৎস পড়লাম, উপাদান পড়লাম, রাসায়নিক নাম পড়লাম, এবং এটি হচ্ছে এক প্রকারের অ্যাসিড ধর্মী কিন্তু। ঠিক আছে? তো এই দুটো জিনিস কিন্তু চর্চার, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অ্যাসিড। এই দুটো কিন্তু চর্চার বিষয়। ঠিক আছে? তো এই দুটো জিনিসকে মনে রাখবে। তাহলে একটি হরমোন যার মধ্যে নাইট্রোজেন রয়েছে এবং যার মধ্যে যেটা আবার অ্যাসিড ধর্মী, তো সেটা হচ্ছে অক্সিন হরমোন মনে রাখতে হবে। অর্থাৎ প্রশ্ন খুব এরকম করে যে নাইট্রোজেন যুক্ত অ্যাসিড ধর্মী উদ্ভিদ হরমোনের নাম কি? নাইট্রোজেন যুক্ত অ্যাসিড ধর্মী উদ্ভিদ হরমোনের নাম কি? তখন তোমাকে বলতে হবে অক্সিন হরমোন। এরকম প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, অন্য অ্যান্সারও আছে এর ছাড়া। যেমন নাইট্রোজেন বিহীন বলতে পারে, অ্যাসিড ধর্মী নাও বলতে পারে। তো সেখানে আলাদা রকম অ্যান্সার রয়েছে, তো আমরা আস্তে আস্তে যাবো। মেইন হচ্ছে আমাদের ভূমিকা। এই ভূমিকার যে কথা, সেটা কিন্তু অনেক সময় পয়েন্ট তুলেও দিয়ে দেয় যে ভূমিকা কি। তুমি ভূমিকা কি সবটা করতে হবে আমাদের? দেখো, ভূমিকা অক্সিন হরমোনের ভূমিকা সবটা করতে হবে না। কয়েকটি জায়গা থেকে প্রশ্ন বেশিরভাগ আসে। কি কি সেই জায়গা? দেখো, প্রথম সবটা আমার কাজের সবটাই বলে দেওয়া। ধরে নাও এটা একটা গাছ, এই হচ্ছে মাটি, এখান থেকে একটা গাছ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? এখান থেকে একটা গাছ, এই হলো আমাদের ডালপালা, এই হচ্ছে আমাদের ডালপালা। ঠিক আছে? তো এই যে একটা গাছ রয়েছে, এই গাছের মূল যেটা মাটির গভীরে যাচ্ছে। ঠিক আছে? মূল কি হচ্ছে? মাটি গভীরে যাচ্ছে। এবার জিনিসটা খেয়াল করো, প্রথম যে আমরা পয়েন্ট পড়বো সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। প্রথম যে ভূমিকা, সেটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। দেখো, অগ্রস্থ শব্দের মানেগুলো করবে, শব্দের মানে করলে না তোমার অর্ধেক পড়া হয়ে যাবে। অগ্রস্থ মানে কি? প্রকটতা মানে কি? অগ্রস্থ মানে হচ্ছে অগ্রভাগ, গাছের অগ্রভাগ। আর প্রকটতা মানে হচ্ছে যে তার গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া। ঠিক আছে? তো অগ্রভাগের প্রাধান্য দেওয়া হবে আগে। কেমন কথা এটা আবার? যে একটা গাছ যখন বড় হচ্ছে, ধরো না এটা একটা গাছ রয়েছে। ঠিক আছে? এরকম একটা গাছ রয়েছে। তো গাছ যখন বড় হবে তখন সবসময়
এই হরমোন অক্সিন হরমোনটি অগ্রভাগে বৃদ্ধি ঘটাবে। কার বৃদ্ধি ঘটাবে? অগ্রভাগে, সামনের ভাগে বৃদ্ধি ঘটাবে, গাছটাকে লম্বাতে বড় করবে। কে করবে? অক্সিন হরমোন। তাহলে অক্সিন হরমোন একটা গাছকে লম্বাতে বড় করছে। লম্বাতে বড় হয় কোন একটি গাছ কখন? কোন হরমোনের জন্য? সেটা হবে অক্সিন হরমোনের জন্য। ঠিক আছে? তাহলে অক্সিন হরমোনের কারণে, অক্সিন হরমোনের জন্য একটি গাছের, একটি গাছ দীর্ঘাকৃতি হয়ে থাকে। ঠিক আছে? একটি গাছকে দীর্ঘাকার করে কোন হরমোন? সেটা হচ্ছে অক্সিন হরমোন। দীর্ঘাকার যে লম্বা হবে সেটা কার জন্য? অক্সিন হরমোনের জন্য। তো অক্সিন হরমোন এইরকম জায়গায় থাকবে, এখান থেকে সে পরিত হয়ে চলে যাবে কোথায়? অগ্রভাগে। এবার এটা বুঝবো কি করে? এটা একটা পদ্ধতিও রয়েছে। ধরে নাও সিম্পল এটা একটা গাছ, ঠিক আছে? যদি তুমি গাছের এই অগ্রভাগ যদি তুমি কেটে দিয়ে দাও, কেটে বাদ দিয়ে দাও, তাই অগ্রভাগ যদি কেটে বাদ দেওয়া যায়, ঠিক আছে, অগ্রভাগ যদি কেটে বাদ দেওয়া যায়, তাহলে তার যে পার্শ্বীয় মুকুল মানে হচ্ছে এই যে ডালপালাগুলো আর বড় হবে ধীরে ধীরে, এটাকে পার্শ্বীয় মুকুল বলা হয়। তাহলে এই যে পার্শ্বীয় মুকুল, সেটার বৃদ্ধি দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। কে বৃদ্ধি পাবে? পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল। তাহলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বৃদ্ধি বেশি হবে কখন হবে? যখন গাছের অগ্রভাগ কেটে বাদ দেওয়া হবে। কেন হবে? গাছের এই যে কাক্ষিক মুকুল মানে এক কথা ডালের বৃদ্ধি করার জন্য উদ্ভিদের একটা হরমোন আগে থেকে আছে। এবার যখন তুমি এই অগ্রভাগ কেটে দিয়েছো, তো এখান থেকে অক্সিন হরমোন সেটা ক্ষরিত হয়ে যাবে। এখন তো অগ্রভাগ নেই। এবার এই জায়গাতে গিয়ে যে যখন ওপরে গিয়ে উঠবে, তখন উঠতে উঠতে তার নিজের গন্তব্যস্থলে যাবে। তো গন্তব্যস্থলে তো আর নেই, অগ্রভাগিতা কেটে বাদ দেওয়া হয়েছে। তা সেই হরমোনটি আবার কি করবে? ফিরে এসে আশেপাশে কোথাও না কোথাও সে কাজ করতে শুরু করবে। তা কোথায় কাজ করতে শুরু করবে? সে ফিরে এসে কাজ করবে কোথায়? ডালপালাই বা কাকড়ি মুকুলে। তখন কাকড়ি মুকুলের বৃদ্ধি বেশি হবে। অর্থাৎ গাছটি কি হবে? যদি অগ্রভাগ কেটে বাদ দেওয়া হয় তাহলে গাছটা লম্বাতে বড় হবে না, সে ডালপালাগুলি বড় হয়ে সেটি গাছটি গম্বুজ আকার ধারণ করবে, যেটা গ্রামের ভাষায় বলা হয় গাছটি ঝাঁকড়া হবে। ঠিক আছে? তো এই হচ্ছে অগ্রস্থ প্রকটতা, যে অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদ হরমোন এর অগ্রভাগ কেটে বাদ দিলে তার পার্শ্বীয় মুকুলগুলির বৃদ্ধি বৃদ্ধি কি হবে? দ্বিগুণ হবে বা বেশি হবে। তো এইখানেই অক্সিন হরমোন কাজ করে, মানে বোঝাই যে অক্সিন হরমোন কাজ করে কিসে? গাছের অগ্রভাগে কাজ করবে আগে। এবার যদি একটা গাছের বৃদ্ধি হয় তাহলে বৃদ্ধি মানে ওর আয়তন বাড়ছে। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তন বাড়ে, তাহলে তার দেহের যে মধ্যে যে কোষ ছিল, তো কোষের সংখ্যাটাও তো বাড়তে হবে, মানে বেশি হতে হবে। তাহলে কোষের সংখ্যাও যদি বেশি হতে হয়, তাহলে কোষের সংখ্যা বেশি করার জন্য একটি পদ্ধতি বা প্রসেস আছে, যেটাকে বলে কোষ বিভাজন। কি বলা হচ্ছে? কোষ বিভাজন। ঠিক আছে? তাহলে কোষ বিভাজন সাহায্য করে। তো কোষ বিভাজনটা কি? একটি কোষ থেকে নতুন কোষের সৃষ্টি করে। অর্থাৎ একটা কোষ থেকে নতুন কোষের সৃষ্টিতে সাহায্য করে। একটি কোষ থেকে নতুন কোষ আনতে সাহায্য করে কে? এই উদ্ভিদ হরমোন, অক্সিন হরমোন। ঠিক আছে? এবং শুধু কোষ আনে এমনটা নয়, কোষ এনে তারপরে সে কোষের আকারটাও বৃদ্ধি করে। কোষের আকার বৃদ্ধিতেও সাহায্য করে কে? করে এই অক্সিন হরমোন। কোষের আকার বৃদ্ধিতেও সাহায্য করে কে? অক্সিন হরমোন। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, অক্সিন হরমোন কোষের বিভাজন করে এবং কোষের আকার বৃদ্ধি করে, মেন হয়ে গেল। 3 নম্বর কাজ হচ্ছে এরা মূলের বৃদ্ধি করবে। এবার মূলের বৃদ্ধি সে কোষের বিভাজনের মাধ্যমে করে। তো 3 নম্বর কাজ হচ্ছে আমাদের কি? মূলের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে? তো মূলের বৃদ্ধি কে ঘটাবে? তো মূলের বৃদ্ধি ঘটাবে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের কারণেও গাছের যে মূল, সেটা আরো লম্বা হয়, বড় হয়, মাটির আরো গভীরে যায়, বড় হচ্ছে। তা কার জন্য হচ্ছে? যা অক্সিন হরমোনের জন্যই হচ্ছে। 4 নম্বর কাজ হচ্ছে ফলের বৃদ্ধি। শুধু ফলের বৃদ্ধি করছে না, এখানেও ওই কোষের বিভাজনকে কাজে লাগিয়ে ফলের বৃদ্ধি করে। শুধু ফলের কি বৃদ্ধি করে? না, ফলের বৃদ্ধি করে না, আবার অক্সিন হরমোনের মেন কাজ হচ্ছে কি? ফলের মধ্যে যে বীজ আছে সেই বীজটাকে তৈরি করা। এবং কিছু কিছু হরমোন আছে আবার, যে প্রয়োগ করলে
বা তা থাকলে কি হবে, অক্সিন হরমোনের প্রভাবে আবার নিষেক ছাড়াই আবার ফল তৈরি হতে পারে। তো নিষেক ছাড়াই যদি ফল তৈরি হয়, তাহলে সেই ফলে কিন্তু কোনো রকম বীজ পাওয়া যাবে না। আর যদি কোনো ফলে বীজ না থাকে, যদি কোনো ফলে বীজ না থাকে, তাহলে সেই ফলকে বলা হবে পার্থেনোকার্পিক ফল। ঠিক আছে? আর বীজবিহীন ফল সৃষ্টি হওয়া, অর্থাৎ বীজবিহীন মানে বীজ ছাড়াই ফল হবে, তাহলে বীজ ছাড়াই যে ফলটা এলো, তো বীজ ছাড়া ফল আসার প্রক্রিয়াটাকে বলা হবে পার্থেনোকার্পি। বীজ ছাড়া যে ফল আসবে, সেটা আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, পার্থেনোকার্পি। আর বীজবিহীন ফল উৎপন্ন আহ বা বীজবিহীন ফলটাকে বলা হবে পার্থেনোকার্পিক ফল। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 4 নম্বর পয়েন্ট। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ। লাস্ট পয়েন্ট হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন আমরা এর আগেও পড়েছি, যে ট্রপিক চলনে অনেকগুলো প্রকারভেদ ছিল, যেখানে ও ট্রপিক চলন ব্যাপারে আরেকবার আমরা জেনে নিই। ট্রপিক চলনটা কি? তো ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন কি হয়, কেবলমাত্র তার গতিপথ দ্বারা কোন একটা উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেই চলনকে বলা হবে কি, তখন সেই চলনকে বলা হবে ট্রপিক চলন। তো ট্রপিক চলনের অনেকগুলো প্রকারভেদ পড়েছি আমরা। কি কি প্রকারভেদ পড়েছি? তো ট্রপিক চলনের প্রকারভেদ পড়েছি একটা কি, আহ হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন আর ফটোট্রপিক চলন। তো এইখানে যে চলনটা সেটা আমরা পড়েছিলাম, যে একটা উদ্ভিদের বৃদ্ধি যখন হবে, একটা উদ্ভিদ যখন বেড়ে উঠবে, তার কিছু অংশ অর্থাৎ বিটপ অংশ বা মূল মাটির গভীরে বা মাটির বিপরীত দিকে তারা বৃদ্ধি পাবে। তারা মাটির বিপরীত দিকে যদি বৃদ্ধি পায়, তো তার পিছনে একটি উৎস কাজ করে, এটা আমরা ট্রপিক চলনে পড়েছিলাম। এবার শুধুমাত্র উৎস কি কাজ করে? সেটাও না, শুধুমাত্র উৎস কাজ করে না, তার সঙ্গে কি করে, শুধু উৎস কাজ করে না, তার সঙ্গে কি করে, তার সঙ্গে এই অক্সিন হরমোন কিন্তু কাজ করে। অক্সিন হরমোনও এর সঙ্গে সঙ্গে কাজ করে। কি কাজ? যখন কোনো উদ্ভিদ, যখন কোনো একটা বীজ থেকে নতুন একটা গাছ হবে, চারা গাছ হবে, কোনো একটা বীজ থেকে যখন চারা গাছ উৎপন্ন হবে, সেই চারা গাছের মধ্যে যে অক্সিন হরমোন সক্রিয় হয়ে কাজ করতে শুরু করে। তো এই যখন গাছটি উপরে যে বিটা অংশ সেটা বড় হবে, তো বড় হওয়ার জন্য কি করবে, এই অক্সিন হরমোনগুলি পাতায়, কাণ্ডে গিয়ে জমা হবে। এবার জমা হয়ে সেই অংশের কোষের বৃদ্ধি ঘটাবে, এবং কোষের বৃদ্ধি ঘটিয়ে সেই অঙ্গটাকে দীর্ঘ লম্বাতে বেড়ে উঠতে সাহায্য করবে। মূলের ক্ষেত্রে তাই হবে। এবং এখানে বলে রাখি যে বিটপ মানে মাটির উপরের অংশ, একটা গাছের মাটির উপরের অংশকে বলা হয় বিটপ অংশ। তাহলে বিটপ অংশে এই অক্সিন হরমোন বেশি মাত্রায় কাজ করে বা বেশি ঘনত্বে কাজ করবে, বেশি লাগবে এক কথায়। আর মূলের মধ্যে কম লাগবে। কেন মূলে কম লাগবে কেন? কারণ গাছের এই যে বিটপ অংশ, এখান থেকে প্রতিনিয়ত বাষ্পমোচন ঘটতে থাকে। আর বাষ্পমোচন ঘটবে অর্থাৎ জল বেরোবে, আর জলের মধ্যেই তো হরমোন মিশে থাকে। তো সেই হরমোনটাও সঙ্গে সঙ্গে কি হয়, নষ্ট হয়ে যায়। তো যতটুকু কাজ করা দরকার, তা ততটুকু করা যায় না, করতে পারে না। তার জন্য কি করে, বেশি বেশি করে অক্সিন হরমোন এই কাণ্ডে বা বিটা অংশে প্রয়োজন পড়ে, এবং যতটুকু কাজ করবে সে মূলের মধ্যে কম পরিমাণে অক্সিন, অর্থাৎ কম ঘনত্বের অক্সিনে একই পরিমাণে কাজ করে থাকে। এইভাবে মূলের বৃদ্ধি হয় এবং বিটা অংশের বৃদ্ধি হয় অক্সিন হরমোনের কারণে। এবার এতগুলো ভূমিকা থেকে কোন কোন ভূমিকাগুলো আমাদের বেশি আছে, তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে 1 নম্বর আর 5 নম্বর। 1 নম্বর আর 5 নম্বর যে ভূমিকাগুলো দুটো রয়েছে, এই ভূমিকা দুটো একদম ছাড়া যাবে না, এবং বেশিরভাগ এই দুটো ভূমিকা থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? এই দুটো ভূমিকা থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা পড়লাম কি, অক্সিন হরমোন ব্যাপারে। তো যে পড়াগুলো হলো, যে ক্লাসগুলো হলো, তোমরা অবশ্যই একবার দেখে নেবে বইয়ের মধ্যে। তো আজকে আমরা অক্সিন হরমোন অবধি ক্লাস করবো, এরপরে নেক্সট আমরা ক্লাস করবো কি, আরো দুটো হরমোন রয়েছে, একটা হচ্ছে বেরেলিন আর সাইটোকাইনিন, সেই ব্যাপারে আমরা একটা ক্লাসে শেষ করবো। তো আজকের মতো তোমাদের এই ক্লাস এখান থেকে সমাপ্ত করবো। আশা করি পুরো ক্লাসগুলি প্রত্যেককে ভালো লাগবে, এবং আশা করি তোমরা সবাই যারা যারা শেষ অবধি দেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যারা ধৈর্য ধরে দেখেছে এবং ধৈর্য ধরবে, ধৈর্য রাখবে। কারণ তোমরাই হচ্ছে, তোমাদের যে আগামী যে পরীক্ষা, আসন্ন যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় আহ যে সমস্ত রকমের, যত রকমের হেল্প সায়েন্স পার্ট থেকে আমি করার চেষ্টা করব। এবং যত ধরনের প্রশ্ন আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো সায়েন্স পার্ট থেকে,
যে কোনো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। যদি কোনো রকমের কারো সমস্যা হয়ে থাকে, যদি কারো কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে জানাবে। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর সেটা আমি দিয়ে রাখলাম। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই আমাকে কি করবে, জানাবে অবশ্যই। সেই নম্বরটা হচ্ছে 7384052146। তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাকে মেসেজ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো, কোনো সমস্যা নেই, যে কোনো সময় করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই।